আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছি, এই জন্য সব কিছু আমার জন্য মাপ, এই কথা বলে। আর আমি বলছি যে সাংবাদিক মিডিয়া ওনাদের সবাই জানিয়ে দিম। হ্যাঁ, বলে কি ওই পুলিশ সাংবাদিক ওরা তো আমার পকেটই থাকে, যাই নেই আমার বলছে যেটা যে উনি সব কিছু দিয়েই আমার ওই ঘরে নিব, টাকা দেওয়ার কথা কইছে, আরো কত কিছু দেওয়ার কথা কইছে, ওগুলো দিয়েই তো নিব। আর বিয়ের 2 দিন পরে আসছে না আমার ঘরে টানাটানি করতেছে, এই তুই আমার বউ না, তুই ঘরে আস না, আমার মারে। হ্যাঁ, তোর আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি না। আমাদের সামনে আছে সাথী আক্তার ফাতেমা, জল্লাদ শাহজাহানের স্ত্রী, ডান পাশে। সাথী ইতিমধ্যেই পুরো বাংলাদেশের মানুষ চেনে, প্রবাসীরাও চেনে। অনেক ঘটনা চলছে, একের পর এক ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ। একবার অভিযোগ দিচ্ছে শাহজাহান, একবার সত্যটা ফাঁস করছে সাথী। কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাই আসলে এখন বড় প্রশ্ন, বড় ধাঁধা। এবং বাম পাশে রয়েছে মিম, যাকে নিয়েও আলোচনা রয়েছে। মিম হচ্ছে সাথীর খুব কাছের বান্ধবী। আমি একটু সাথীর কাছে জানতে চাই, সাথী ঘটনা তো জল্লাদ বলতেছে একটা, আপনিও বলছেন আরেকটা, সত্যটা আসলে জানতে চায় মানুষ, সত্যটা বলুন। সত্য এটাই যে আমি আর আমার বান্ধবী আমার মামার বাসায় গেছিলাম, আসার টাইমে কদমতলি সিএনজির জন্য দাঁড়াইছিলাম। এমনি লাইনের গাড়িতে দাঁড়াই মানে অনেকক্ষণ, মানুষ সব 4-5 জন করে নেয়, তো আমরা 2 জন, তারও 4-5 জন লাগবে, অনেক সময় দেরি হইব না। তাহলে আমরা ওই সাইডের থেকে আইসা আমরা এই যে পাশে মুক্তির সামনে দাঁড়াইছি, যেন ওই জায়গাতে আমরা গাড়ি তুলবো, তাড়াতাড়ি যাইতে পারবো। 5 মিনিটের মতো এরকম দাঁড়াইছিলাম, উনি দেখা বলতাছে তোমরা কোথায় যাইবা, আমার আর আমার বান্ধবী জিজ্ঞাসা। আচ্ছা, তো আমরা দুজনে বললাম কি আমরা তো যাব জুরাইন, যাব জুরাইন থাকি। বলে ও আচ্ছা দাঁড়ায় থাকো, গাড়ি পাওয়া যাবে, এই কথা বলে চলে গেছে। আবার আসছে বলতাছি কি তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তখন আমি আর আমার বান্ধবী বললাম, আমি বললাম যে আমি তো বিদেশ চলে যাবো, পাসপোর্ট করতে দিচ্ছি। আর আমার বান্ধবী বলছে ভালো চাকরি পেলে করবে। তারপর বলে কি তোমরা দুজন আমার ছোট বোনের মতো, নাম্বার দিয়ে যাও, ভালো চাকরি দিতে পারবো। এই কথা বললাম, আমার আর আমার বান্ধবীর নাম্বার নিচ্ছে। তখন জল্লাদকে আপনি চিনতেন না? না না না। আচ্ছা। তারপরে নেওয়ার পরে উনি 2-3 দিন পরে আমাদের ফোন দিছে, আমাদের দুজনের কাছে ফোন দিছে। আচ্ছা। ফোন দেওয়া বলতাছে যে তোমরা 2 বান্ধবী আমার বাসায় আসো। হ্যাঁ, তারপর আমরা গেলাম, যাওয়ার পরে উনি বলতাছে যে সরকারি চাকরি পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে। আর আমি যদি তোমার 4-5 লাখ টাকার মধ্যে এরকম চাকরি দিয়ে দিই, সরকারি চাকরি ভালো না? তাই আমি বললাম কি ভাইয়া আমার তো লাগবো না, আমার বান্ধবীরা আমার ভাইয়ারে দেন, আমার বড় ভাইয়া। হ্যাঁ, জল্লাদ চাকরির অফার করছে? হ্যাঁ, মানে সরকারি চাকরি দিবে কম টাকার মধ্যে। হ্যাঁ, তো আমি বললাম কি আর আমি তত শিক্ষিত না, তো লেখাপড়া না, তাহলে আমি সরকারি চাকরি কিভাবে করব? আমি পাসপোর্ট করছি, আমি বাইরে চলে যাবো। তখন বলতেছে কি যে তুমি বাইরে যাবা, ওই লোকও আমার কাছে আছে, আমি তোমাকে ভালো জায়গায় পাঠাবো। আর বাইরে এমনি দালাল ধরে গেলে তো ওরা নিয়ে খারাপ জায়গায় পাচার করে দেয়, করে দেয়, মানে অনেক বলছে ওই জায়গায় ভালো থাকতে পারে না। আর আমার মধ্যে যাইবা, আমি তোমারে পাঠাবো, আমার কাছে লোক আছে, ভালো লোক আছে। হ্যাঁ, তারপর এই বিষয় নিয়ে যাওয়ার পাশের রুমে মহিলাদের সাথেও কথা বলছে, ওনাদের কাছেও লোক আছে। জিজ্ঞেসছে যে এটা আমার খালতো বোন, ও বিদেশ যাইতে চায়, আপনাদের কাছে ওরকম লোক আসেনি? ওই মহিলাকেও জিজ্ঞেসছে। আচ্ছা। তারপর বলছে হ্যাঁ আছে, ওনারাও বলছে এগুলো নিয়ে কি করছে। হ্যাঁ, এই কথা বলছে। তারপর আমার বান্ধবীরও বলছে চাকরি দিব, 4-5 লাখ টাকা দিলে ভালো চাকরি পেয়ে যাবে। চাকরি দিবে? হ্যাঁ, আমার বান্ধবী মিমো। হ্যাঁ, ওরাও বলছে যে চাকরি দিব। এই কথা বললাম, আমরা চলে আসছি আমাদের বাসায়। তারপর আবার ফোন দিয়ে বলতেছে কি তুমি তো বাইরে যাইবা, তাহলে তুমি আমার পাশে রুম নাও, ওর বাসার লগে আর কি রুম নিতে বলছে। তারপর আমরা রুম নিচ্ছি ওর পাশে, ওর রুম খালি ছিল পাশে, এই পাশে ওর রুম ছিল, এই পাশে আমাদের রুম ছিল, ওই রুমটা নিচ্ছি আমরা। আপনার মা? হ্যাঁ, আর রুম হচ্ছে নিচ্ছি। মানে আপনি আপনার মা রুমটা নিলেন জল্লাদের পাশের রুমে? হ্যাঁ, আচ্ছা। বলছে ওই বাসায় বলতে কইছে যে আমি ওনার খালতো বোন, আমার আম্মুর আন্টি ডাকতো। হ্যাঁ, যে এটা আমার ছোট আন্টি, এগুলো বলতো। যদি এগুলো না বলো তাহলে মানুষে খারাপ ভাববে, অনেক কথা বলছে। আচ্ছা। আর তুমি আমার পাশাপাশি আহার কারণটা হচ্ছে যা তোমার এই যে পাসপোর্ট অফিসে যাইতে হয়, তারপর যে তোমার ওই যে বাইরে যে যাইবা, তোমার এটা ভিসা লাগাইতে হইব, মেডিকেল করতে হইব, অনেক ঝামেলা আছে, ভাষা শিখতে হইব। তাই তোমার তো বড় কোনো ভাই নাই, ধরো আমি তোমার বড় ভাইয়ের মতো, এগুলো তোমার পিছে আমি দৌড়াদৌড়ি কইরা তোমার বিদেশ পাঠাই দিব ভালো লোক দিয়া। হ্যাঁ, তুমি আমার পাশে রুম নাও। ওনার এই কথা শুনে না আমরা রুম নিচ্ছি। নেওয়ার পর ভালোই 1 সপ্তাহ মনে হয় ভালোই করে বোনের মতোই দেখছি। হ্যাঁ, তারপর একদিন হঠাৎ করে বলতাছি কি তুমি বাইরে যাবা কি লিগা? বাইরে তো যাওয়া ভালো না, বাইরের মেয়েরা ভালো না, বাইরে থেকে মেয়েরা চলে আইলে হ্যাঁ বিয়ে শাদী করে না কেউ, কোনো ছেলেরা বিয়ে করে না, ওই দেশে খারাপ, এগুলো বলতাছে। পরে আমি বললাম কি থাক, আমার বিয়ে করার দরকার নেই। আচ্ছা।
আমার টাকা হইলেই আমার হবে, আমার তো কিছু নাই, আমার বাবা থাকতেও নাই, আমার বাবা আরেকটা বিয়ে করছে, উনি সব জানে, উনকি আমার আগের বিয়ে হয়েছে, এগুলো সব জানে উনি। হ্যাঁ, আমি বিদেশ যাবো মানে পাসপোর্ট জল্লাদ করছি, শাহজাহান সব জানে? হ্যাঁ আচ্ছা। সব জানে। পরে বলতেছে কি যে বাইরের মানে গেলে মেয়েরা আসলে বিয়ে শাদী কেউ করে না, তখন আমি বলছি যে না, আমার দরকার নেই ভাই বিয়ের আর দরকার নেই। পরে বলে কি যে না, আমার কাছে একটা ভালো ছেলে আছে, তুমি যে লেগে বিদেশ যাবা ওইগুলা ওই ছেলে সব কিছু কইরা দিব। আমি বলছি কি না, ওই ছেলের আমার কইরা দেওয়া লাগবে না, আমি বিয়ে করবো না। হ্যাঁ, আমার আম্মুরও বলছে ওই ছেলের কথা, শুক্রবারে আসবো। তারপর বলতাছে যদি আগে আসুক ছেলেটা, তোমরা দেখো, যদি পছন্দ না হয় তাইলে কইরো না, এই কথা বলতাছে। এত কিছু দিব, তুমি বিদেশ যাইবা না, ভালো না এটা? পরে আমি কি ঠিক আছে ভাই, তাহলে শুক্রবার আপনি এত করে বলতাছেন বড় ভাইয়ের মতো, তাহলে আপনি দেখায়েন ছেলেটা। শুক্রবার চলে গেল, কোনো খবর নাই। পরে আম্মুর কাছে বলে, হ্যাঁ, যে ওনার কথা রাইকা নিয়ে ঘরে আম্মুর কাছে বলে, তখন আর আমি জানি না। বলার পরে আমার আম্মু চেতাচেতি করছে, রাগারাগি করছে। পরে ওর দোকানে একটা ছেলে ছিল কালাম, আজকে আসল ঘটনা কোনটা যেন ও বলতাছে আমি নাকি ওর রাতে কাপড় চাপড় দোয়াই, ওর নাতি নাতি করে। ওটা ওর তো আসল কোনো, ওর তো বলে বিয়ে শাদি করেন, তো নাতি এলো কই থেকে। ওই কালামে আমারে ছাদে নিয়ে গেছে। আপু আপু করতো, ছাদে নিয়ে বলতাছে কি আসলে আপু বিয়েটা তো উনি করব, ওনার কোনো লোক নাই, আর কোনো ছেলে কই থেকে দেখাইবো, বিয়ে তো উনি করতে চায় আপনারে। বলতাছে আপনি যদি ওনারে বিয়ে করেন তাহলে আপনার ভালো হইব, আপনার ওর বাড়িতে মানে যে কুমিল্লা নাকি বাড়ি করতেছে, 5 তলা বাড়ি কাজ চলতেছে। মানে ওই কালাম আপনাকে বলতেছে হ্যাঁ, জল্লাদ শাহজাহানের 5 তলা বাড়ি আছে বা করতেছে। তারপর আপনার হচ্ছে যে কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা কিনছে, আবার ওর যে ভাইগনা আছে নজরুল, ওরে নাকি 2টা টেরাক কিনা দিয়েছে, ওই যে মাহিন্দ্র না কি বলে ওইগুলো, দেশগ্রাম যে ইট বালি টানে না, ওই গাড়ি 2টা কিনা দিছে। হ্যাঁ, তারপর যে আরো অনেক টাকা পয়সা আছে, সরকারের থেকে মাসে মাসে 5 লাখ টাকা কইরা পায়, আবার একবারে 60 লাখ টাকা পাইছে, এগুলো বলতাছে। পরে আমি সাদে ভাই কানছি যে উনি বলছিল যে আমার বিদেশ পাঠাইবো, আমি ওনার ছোট বোনের মতো, উনি আমার কিভাবে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, কান্দাকাটির পর মানে করছি। তারপর আমি ছাদের থেকে চলে আইছি, আইসা আমি আমার রুমে চলে গেছি। যাওয়ার পরে উনি পরে ডাক দিয়ে বলতাছি আরে দুষ্টামি করছি, ফাইজলামি করছি, এগুলো সব মজা করলাম, দেখলাম তুমি কি বলা, আরে বুইনের মতোই। হ্যাঁ, আমারে মানে মাথায় দোয়ানি দিয়া দিল যে থাক, কিছু মনে করো না, দুষ্টামি করছি। এটা গেল। ততক্ষণ পর্যন্ত আপনাকে বোনের মতোই দেখে জল্লাদ শাহজাহান। হ্যাঁ, পরে আছে না মানে তার আবার কয়দিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো, তোমার সাথে কিছু কথা বলবো বাইরের ব্যাপারে। আচ্ছা। তারপর গেলাম ওনার ঘরে। ওই টাইমে সন্ধ্যার টাইমে কেউ ছিল না বাসায়, আমার আম্মু ওদিন বাসায় ছিল না। আবার এই যে ওই পাশে যে 2টা ভাড়াইটা, ওনারা একজন কোথায় জানি গেছে আর একজন ঘুমাইতেছে সন্ধ্যার টাইম। পরে আমার ডাইকে নিছে, আমি রুমের ভিতরে গেছি। যাওয়ার পরে উনি বলতাছে যে এখানে বলতাছে তুমি আমারে বিয়ে করো, বিয়ে করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ জেনে যাচ্ছে সব কিছু তোমারে কইরা দিব। আমি বলছি ভাই দেখেন আমি বিয়ে করবো না, আপনি কি লেগা বুঝতে পারতেছেন না, আমি একবার করছি, আমি ধোকা খাইছি, আমি এসবের ভিতরে জড়াইতে চাই না, আমার দরকার নেই। আমার এখন দরকার হলে টাকা পয়সা বাড়ি গাড়ি করবো, এতটুকু আমি বাইরে যাইতে চাইতেছি যে লেগে আপনি বুঝতেছেন না, আমার কারোটার প্রতি অত লোভ নেই, আমি আপনাদেরটাতে যে আমি বড় লোক ওইগুলো আমার স্বপ্ন নেই। বলে কি আরে পাগল, তো এইগুলো আমি তোমার, এইগুলা আমার কে খাবে, এটা সেটা মানে দুনিয়ার কথা বলতেছে। এগুলো তোমার নামে আমি সব করে দিম, যেদিন বিয়ে হইব হ্যাঁ ওদিনই সব কিছু দিয়ে দিম, দরকার হয় তোমার বিয়ের আগে দিয়ে দিম। অনেক কি করতেছে। পরে আমি যখন না শিকার যাই, আমি বলছি না ভাইয়া, আপনি বোন কয়ে আনলেন, খালতু বোন কয়ে আপনি আমার বিদেশ পাঠাবেন, আমি আপনার ছোট বোনের মতো, বিয়ের প্রস্তাব দেন কিভাবে আপনি? হ্যাঁ, যখন আমি রাজি না হই, হ্যাঁ আমার গায়ের ভিতরে হাত দিতেছে, উনি খাড়ের উপরে তাই আইসা আমার শরীর ধরতাছে। তারপর মানে কি বলবো, একটা রুমে একটা মেরে নিয়ে কি করতে পারে। পরে অনেকক্ষণ আমার সাথে জড়াজড়ি করছে। পরে আমি বলছি আমি কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন কিন্তু জড়ো করবো। এই কথা বলার পরে বলতাছে এই কথা কেউ বিশ্বাস করবো না। কি কেন বিশ্বাস করবে না? বলে আমি এত বছর জেলে ছিল, উনি যখন বের হয়েছে উনি বলছে আমি আমার মার গর্ভের থেকে বের হয়েছি, কোনোদিন আর মিথ্যা কথাও বলবো না, আর কোনো অন্যায়ের কাজ করব না, এই কথা বলে। এই কথা বলার পর হ্যাঁ তুই যদি বিয়ে না করস তাহলে তোর ক্ষতি হইব। কেমন ক্ষতি? তুই বিদেশও যাইতে পারবি না, হ্যাঁ তারপর তোর মায়েরে মারমু, তোর ভাইরে মারমু, তোরে মাইরা ফালামু। এখন তুই চিন্তা করা দেখ, হ্যাঁ তুই আমার বিয়ে করবি না করবি, যদি বিয়ে করস টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইলি, তোর মা তোর ভাই তুইও বাচ্চা থাকলি, আর যদি বিয়ে না করস
তাইলে তো ওদের মরতে হইব। আর তুই চিন্তা করে ভালো করে দেখ কি করবি, আমার জানা। পরে আমি বলছি ভাই ঠিক আছে পরে জানা মনে, এই কথা বললাম। পরে আমি জানাইছি যে ঠিক আছে ভাই, আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে উনি এগুলো বলতাছে, এগুলো নাকি আমি বললে কেউ বিশ্বাসও করবো না এখন। হ্যাঁ, সবাই জানে আমি ওনার খালতো বোন, উনি যেভাবে বলে যে কেউই বিশ্বাস করবো না, আমি কি করবো। আমার আম্মুরও বলতে না করছে, আমার যেদিন বিয়ে হয়েছে দিন আমার আম্মু বাসায় ছিল না। তারপরে বৃহস্পতিবার দিন বললাম ঠিক আছে। ওই দিন আবার আমার যে খালি আমার একটা মামা ডাক দিছি, যে মানে পাশাপাশি থাকতাম, আমার তো আপন কেউ না এই জায়গায়। তার আমার ছোট ভাই আমার বড় ভাইরে দেশের থেকে নিয়ে এসছে, আমার ভাই আছে একটা ছোট, ওরে নিয়ে এসছে দেশের থেকে। আনার পরে ও আইসে রাসেল, রাসেল আর হলো আমার ভাই ছোট মাহিন, ওরে নিয়ে এসে ওরা দেশের থেকে আসবো, আমার ভাই ঢাকা থাকবো, এটা বিয়ের আগে। হ্যাঁ, তারপর আমার একটা আন্টি, মানে আরো পাশাপাশি ভাড়া থাকতাম আর কি, উনি আবার আমাদের বাসায় আসছে। ওই যে শুনছে আমি বাইরে চলে যাবো, আমি পাসপোর্ট করতে দিচ্ছি, আসে না কোনোদিন। আজকে মানে ওই বাসায় গেছি পর প্রথমে আসছে ওই বাসায়। হ্যাঁ, উনি আসছে আর মামারে আমি ফোন দিয়ে আনাইছি যে উনি যে এই কথাগুলো বলতাছে এরকম এরকম। আর আমার ভাইও যেহেতু আইসে দেশের থেকে, উনি তো আইসে আমার বাইরে নিয়ে, উনি কিন্তু এসবের যাই না হুই না আসে নাই। তারপর ওই আন্টি আসছে, এইসব ব্যাপারে জানতো না। আর মামারে আমি ডেকে আনছি, মামা আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে, আমার তো মামা নাই, যে কেউ নাই যে এখানে ই করবো, আপনি একটু আসেন। পরে ওই মামা আইসে, পরে আমি ওনারা আসার পরে আমার আম্মু দিন বাসায় ছিল না, আমি মামারে বললাম যে মামা এরকম এরকম উনি বলতাছে আমারে বিয়ে করলে উনি আমার সব কিছু কইরা দিব এটা সেটা। ওই মামারও বলছে যদি আপনার বাগনি আমারে বিয়ে করে তাহলে আপনার বাগনির এমন ই করে রাখবো, মানে অনেক কথা। আমারে যখন ঘরে ঢুকাইবো 10 ভরি সৈন্য দিয়ে আমারে ঘরে ঢুকাইবো, আমারে টাকার বিছানায় ঘুম লইবো, ওই মামার সাথে বলছে আর কি। আমার আপন মামা না, মানে একসাথে যে বাড়া ছিলাম তখন থেকে মামা মামা করি। আপনিও দেখলেন যে যদি সত্যি এরকম থাকে তাহলে সুখ তো আছে। হ্যাঁ, তারপরে ওই মামারও বলছে, পরে আমি আন্টিরে বললাম, এখন সবাই এক জায়গায় হলো না। তারপর আমি আমাদের রুম থেকে ওনাদের রুমে, ওই ওনার রুমে আর কি, জল্লাদ শাহজাহানের রুমে নিয়ে গেছে। আন্টি দেখো এরকম কথা আছে, কিন্তু আমি আসল কথাটা কইতাছি না, যেন আমার ঘরে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, আমার হুমকি দিচ্ছে, এগুলো বললে সমস্যা হবে। হ্যাঁ, পরে ওনাদের এইগুলো বললাম যে উনি আমার বিয়ে করতে চায়। হ্যাঁ, আমি এখন মানে বলতেছে সব কিছু দিব, আমি বিদেশ যাবো জেল লেগা, ওইগুলো বলে উনি সব কিছু করে দিব। প্রথমে বলছিল অন্য লোকের কথা, এখন উনিই বলতেছে ওনার কথা। এই কথা বলার পর পরে ওনারা কথা বলছে, ওনাদের বলে যে সব কিছু করে দিব, কোনো সমস্যা নাই। আমার মায়ের দেখতে পারতো না, আমার মা মানে বিয়ের আগেও আমার 12টা নেই, 1টা নেই, 10টা নেই, এরকম ডাক দিত ওর ঘরে যাওয়ার লেগে। তখন আম্মু বলতো কি যে শেয়ানা মাই আপনার ঘরে যাইবো কি লিগা, সময় নেওয়ার সময় আপনি ডাকবেন কি লিগা। এইগুলা নিয়ে আমার আম্মুর সাথে অনেক ঝরগা হইছে। আম্মুরে দেখতে পারতো না, আম্মুর সাথে পুরোপুরি ঝরগা। আমার আম্মু বিয়ের আগে রুম ছাড়তে চাইছে, আমার আম্মুর যে পাও ধরে হাত ধরে, আন্টি যাও হওয়ার হইয়া গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হ্যাঁ, পরে আম্মু মানে ওনার ঘরে টাইনা টিনে নিয়ে গেছে, কয় খালা আমি যদি আপনার ছেলে হইতাম বা বাবা হইতাম তাহলে কি ক্ষমা করতেন না? মানে আপনার বিয়েতে আপনার মার কোনো মত ছিল না? না? না, আম্মু বাসায় ছিল না। আচ্ছা, আম্মুরে জানতেও মানে আম্মু যে জানবো, আমি যে জানাম ওরকম অবস্থা উনি রাখে না, আম্মুরে জানাইতেই না করছে তাহলে সমস্যা হইব। হ্যাঁ, এই কথা বলার পরে পরে আমি বিয়ে করছি। আগে বিয়ে করি নাই, আগে হলো যে আমার স্টাম্প বলছে কি এটা ভিতরে সই করো, এটা পরে লিখিত করে নিয়ে আসবো, আর তোমার হচ্ছে যে তোমার বিয়ের পর আমি টাকা দিব, 10 লাখ টাকা দিব, তারপরে তোমার এইতে তোমার জায়গা লিখা দিমু, ওই যে কেরানীগঞ্জে যে জায়গা কিনছে ওইগুলো আমার নামে কইরা দিব, আমার 10 ভরি স্বর্ণ দিব, এগুলা বলে, এগুলা দিয়ে আমার ঘরে উঠাইবো। আচ্ছা, আর এইগুলা যতদিন না দেয় অতদিন ওনার ঘরে উঠাইবো না, আমার আম্মুর কাছে রাখবো, এগুলো বলতাছে। পরে এই একটা স্টাম্প নিচ্ছে, ওই স্টাম্পে আমার সই নিচ্ছে আগে, আমার সই নিয়া তারপর আবার এই জায়গায় টিপ সই দেয় না একটা কাগজে, মানে স্টাম্প দেয়, ওই জায়গায় উনি আবার কি করছে ওই কলম দিয়ে আঁকায় এই জায়গাটার ভিতরে আঙ্গুলে আঁকায়, পর কলম দিয়ে আঁকায় তারপর আমার টিপ সই নিতে আসছে। আমাকে এটা না আপনি কোর্ট কাবিন করবেন, আপনি তো এটা ইস্তি নিয়ে করবেন, ওটা তো আপনি কোর্টে নিয়ে করবেন না। বলে কি এরা তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, এখন দিলেও তো আমি পারবো না, এটা একবারে ই করে সইটই নিয়ে আসাবে, তারপর আমি রবিবার দিন এটা কোর্টে নিয়ে যাম, তারপর ওখান থেকে কাজ সাইডে আনবো, এই কথা বল। আর আমরা তো উনি যেভাবে বলছে ওইভাবে বিশ্বাস করে নিচ্ছি, সবার কাছ থেকে সই নিচ্ছে। ওর যে লোক ছিল বাবলু, তারপর হলো ওই নাম কি, ওর নাম দিনার, তারপর হচ্ছে যে ওই ছেলেটার নাম কি, নাতির নাম কালাম,
ওরা ছিল। আর হলো আমার আপন বলতে আমার একটা বড় ভাই ছিল। আচ্ছা, আর হলো যে রাসেল। ওই পাশাপাশি যে আন্টি আর মামা ডাকতাম, ওনারা দুইজন। আমার তিনজনই, আরগুলো ওর সব। আচ্ছা, ওনাদেরও সই নিছে, ওই জায়গায় একজনের সই নিছে, ওটা হলো ওর লোক বাবলু, আচ্ছা। না জানি বাবুল নামটা। হ্যাঁ, ওর আপনি সই নিছে। না জেনে আসলে টিপসই বা ওই টিপসই তো না, আপনি স্বাক্ষর করছেন। স্বাক্ষরও নিছে আবার টিপসইও নিছে। আচ্ছা, 100 টাকার স্ট্যাম্পে। হ্যাঁ, আচ্ছা। 3টা না জানি 4টা পাতা ছিল। আচ্ছা, ওটার সেখানে কি মধ্যে লেখা নিছে। ছিল আপনি, এবং আপনি নগদ কোনো টাকা পানি নাই? না না, আমার কোনো টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ, বলছে এটা করলে তোমার জন্য ভালো হবে, যদি আমি তোমার বিয়ের পরে অত্যাচার করি, মারধর করি, তাহলে এটা নিয়ে তুমি করে দাঁড়াইতে পারবা। এগুলো বলছে। এ কথা বলার পরে আমাদের দাগে সই নিল, তারপর ওনাদের কাছ থেকে সই নিচ্ছে, নেওয়ার পরে কাজীর অফিসে যায় বিয়ে হয়েছে। হ্যাঁ, কাজীর অফিসে যা বলছে আমার বিয়ের পরে টাকা দিব। আচ্ছা, বিয়ের পরে টাকা দিব। এখন ওই যে ওই বাবলুর বাসা না জানি কার বাসা, ওনার বাসায় নিয়ে গেছে, কয় আমি ওই বাসায় টাকা রাখছি 10 লাখ টাকা, ব্যাংকেতে উঠাইয়া ওই বাসায় রাখছি টাকাটা। পরে গেছি এই বাসায়, এখন ওই বাসার লোকেদের শিখাই দিছে আগেই, দেন টাকা নাই এটা সেটা, বিয়ের আগে ওই বাসায় ঢুকাইছে, আবার বিয়ের পরেও নিয়ে ওই বাসায় যেন ওনারা বলবো যে টাকা নাই, টাকা ভাঙ্গে লাইছি, মিথ্যা কথা। আচ্ছা। তারপরে আমি বললাম আপনি নাটক করছেন কেন, আপনি তো আমারে যেভাবে বিয়ে করছেন আমি করছি না, আপনার আমি বিয়ে করবো কেন, আপনি টাকা দেওয়ার কথা কই আপনি তো দিলেন না, আপনি সই নিলেন কেন তাহলে আগে? হ্যাঁ, আপনি কাজের অফিস থেকে সই নিতেন, ওটা কোর্ট কাবিন যেহেতু না, জি। তা আপনি আগে নিলেন কি লিগা? আমি বলছি তাই ওই যে ওই মানে যেটা সই নিছে আমি কিছু আগে ওইটা আপনি ইচ্ছে নিয়ে সইটা করেন কোন জায়গায়, কাজের অফিসে। আর আপনি যে টাকা দিবেন ওটাও দরকার হয় কাজের অফিসে আপনি দিয়েন। আচ্ছা, বলে কি না আমি তোমার বাসায় এনে দিম, বাসায় এনে দিম, এই কথা বলে। এটা যে আমার ফাঁসাইবো এর লেগা মানে আগের থেকে প্ল্যান করে নিছে, যে মাইয়াদের যেমন সই রাখমু মাইয়ারে, যেন ও আমার কাছ থেকে যদি যায়ও গা অত টাকা নেয় নাই, আর এটা দিয়ে আমি ফাঁসামু, ও যাইতেও পারবো না, আমি যে ব্যাপারে চালামু ওইভাবেই চলবো, মায়ের দৌড় করবো, অত্যাচার করবো। বিয়ের আগে বলছে যে না আমার তুমি খালি রাইন্দা খাওয়াও, আমার রাইন্দা খাওয়াইলি হইব, আমার আর কিছু করতে হইব না, আমি তখন বুড়ো হয়ে গেছি, আমার কি আর ওই রং তামাশার দিন আছে, এগুলো বলে। হ্যাঁ, পরে বিয়ের পরে আমি মানে উনি যে বললো যে সব কিছু দিয়ে ওনার ঘরে উঠাইব, প্রথম দিন বিয়ের আমার বড় ভাই ছিল, ওনার সাথে ঘুমাইছে, আমার ছোট ভাই, আমি আর আম্মু আমাদের রুমে ছিলাম, আরেকজন ওর নাতি কালাম ওরা ওনার রুমে ঘুমাইছে। আমি আর